আসলে আমরা প্রচলিত রাজনীতির ধারার বাইরে যাওয়ার কথা অনেক শুনছি এবং বলছি, আসলে কতটুকু দলগুলো যেতে পারছে, আপনারাই বা কতটুকু যেতে পারছেন? প্রচলিত রাজনৈতিক ধারা যদি বলি তাহলে রাজনৈতিক ধারার অন্তর্নিহিত শক্তিটা কি? রাজনীতি তো একটা বহিঃপ্রকাশ, অন্তর্নিহিত শক্তি হচ্ছে অর্থনীতি। দেশটা কোন অর্থনৈতিক প্রক্রিয়া চলবে? দেশটা যদি পুঁজিবাদী অর্থনীতিতে চলে তাহলে তার বহিঃপ্রকাশ হিসেবে বুর্জোয়া রাজনীতিটা থাকবে। দেশটা যদি একটা বামপন্থী রাজনীতির কথা বলি তাহলে বুঝতে হবে সেখানে একটা সমাজতান্ত্রিক অর্থনীতির বিষয় আছে। তা আমাদের এখানে যেহেতু পুঁজিবাদী অর্থনীতির মধ্যেই আমরা আছি, তাহলে আমাদের রাজনীতিটা যারা রাজনীতিটাকে হ্যান্ডেল করতে চান, রাজনীতিকে গাইড করতে চান, অথবা রাজনীতি যারা সাফারার হন, তাদের সবারই কিন্তু আলোচনার বিষয়টা থাকে, আচ্ছা আমাদের জিনিসপত্রের দাম যে পরিমাণ বাড়ছে, আয় কি সে পরিমাণ বাড়ছে, সমাজের বৈষম্যটা কি বাড়ছে? গত 3 মাসে আপনারা খেয়াল করে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী নতুন 6,000 কোটিপতি হয়েছে। আগে আমাদের কোটিপতি 1,21,000 ছিল, এখন 1,27,000 কোটিপতি হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে। এবং সেই কোটিপতিদের আবার সম্পদ বৃদ্ধির হারটা কীরকম? সবাই ব্যাংকে টাকা রাখে না, যারা ব্যাংকে টাকা রেখেছেন তাদের মধ্যে যদি এই অবস্থা হয়, সেক্ষেত্রে ব্যাংকে আমানতের পরিমাণ যা আর কোটিপতিদের টাকা বৃদ্ধির, সাধারণ আমানতকারীদের আমানত কমে যাচ্ছে কিন্তু কোটিপতিদের টাকা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা 24 জুলাই আগস্ট নিয়ে এসেছিলাম, 1 বছরে কিন্তু বৈষম্য বৃদ্ধির হারটা কমানো গেল না। তার মানে একই অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে। আচ্ছা, দ্রব্যমূল্যের উপর কতখানি নিয়ন্ত্রণ আমরা প্রতিষ্ঠা করতে পারলাম সেটা যদি দেখি, বেকারত্ব দূর করার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করা গেল, অথবা যখন ধরুন দুটো বিষয়কে বলি, পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের মধ্যে কি কোনো নতুন কোনো কৌশল আছে কিনা, রাজনীতিতে আপনাদের ধারায় কোনো পরিবর্তন এসছে কিনা? আমরা অনেক জোটের কথা বলছি, সেই বিষয়টা জানতে চাই। আরও একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, কারণ আপনারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবসময় বলে আসছেন, কিন্তু সেটা বলতে গিয়ে দেখা গেছে যে আপনারা এর আগেও এমনটি হয়েছে যে খুব আপনার গভীরে বিশ্লেষণ না করিয়ে একটা ঘটনার সাথেই বলে গেছেন। আমি একটা উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে যে এই চট্টগ্রামে যে বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যে আপনার 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 যেটা মাত্র শেষ হলো, সেটা নিয়ে আমরা দেখছি যে ভারতীয় সংবাদ মাধ্যম এক্স্যাক্টলি যেভাবে ফেক নিউজ ছড়িয়েছে, সেই খবরটা আপনারা 14ই সেপ্টেম্বর আইএসপিআর বলার পরও আপনারা 18ই সেপ্টেম্বর সিপিবি এবং বাসদ একসাথে বিবৃতি দিয়েছে এবং সেখানে আপনারা স্পেসিফিক বলছেন যে এখানে আমি যদি বলি যে ইমিগ্রেশন ছাড়া মার্কিন সেনাদের বাংলাদেশে প্রবেশ সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। মার্কিন সেনা ও বিমান বাহিনীর 120 জন সদস্য ইউএস বিমান বাহিনীর নিজস্ব 130টি জি সুপার হারকিউলিস বিমানে বাংলাদেশে এসেছে এবং ইউএস বাংলার বিমানে কক্সবাজার গিয়েছে। তাদের কারো ইমিগ্রেশন বা পাসপোর্ট পরীক্ষা করা হয়নি, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টায় আপনাদের কাছে, আমরা দেখেছি ভারতের গণমাধ্যমে এই তথ্যগুলো এসেছে, আওয়ামী লীগের অনেকেই এই কথাগুলো বলছে, আপনারা কতটুকু আসলে বাছাই করে এই তথ্যগুলো জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন? এর মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল দিক, আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড, আর হচ্ছে টেকনিক্যাল দিক। টেকনিক্যাল ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের আরও একটু যাচাই করা দরকার ছিল, কিন্তু যেটা আমরা পলিটিক্যাল স্ট্যান্ড, সেটা আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এই যে মহড়াটা হলো, এর আগে কিন্তু আওয়ামী লীগের আমলেও মহড়া হয়েছে, ফলে এই মহড়া নতুন নয়। আমরা প্রত্যেকবারে বিরোধিতা করেছি যে আমরা বাংলাদেশকে কোনো একটা যুদ্ধক্ষেত্র বানাতে চাই না। বাংলাদেশের সীমানা ঘিরে আছে ভারত, বাংলাদেশের সীমানা এইভাবে বিবৃতি দিয়েছেন আপনারা? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিবৃতি না, আমরা একদম প্রশিক্ষণের সময় রাস্তায় মিছিল করেছি আমরা, যে আমাদের বাংলাদেশের যদি সেনাবাহিনীকে শক্তিশালী করতে হয় তা তার জন্য কি মার্কিনীদের সঙ্গে মহড়া করতে হবে আমাদের, সেই কথাটা বলছি। এবং এইটা বাংলাদেশকে কি একটা আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই, যে চীন বনাম ভারত, তার মাঝখানে বাংলাদেশ কি একটা ব্যাটল গ্রাউন্ড হবে? আমরা কেন এটা করতে যাব? আমাদের কি দরকার? আর সবচেয়ে বড় কথা, আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো কাজ করবে না যে কাজটা দায়িত্ব কেউ নেবে না। ফলে আমরা মনে করি এর আগেও হয়ে এসেছে, সেটা তো আমি বলছি, তখনও আমরা বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করব, এই কারণে যে আমরা মনে করি না যে বাংলাদেশের জন্য এখন সামরিক মহড়াটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দারিদ্র্য দূর করা, বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আধুনিকীকরণ, বাংলাদেশের জন্য অনেক বেশি। আপনার কি মনে হয় না যখন এই তথ্যটা নিয়ে পতিত শক্তি বা ভারত একটা পলিটিক্স করতে চাইছে, ভারত এটা পলিটিক্স করবে, কারণ ভারতের সঙ্গে তখন আপনারাও যখন এই বিবৃতিটা এইভাবে দেন, তখন আমাদের যে কোনো কথাকে আমরা যদি এখন আমেরিকার সমালোচনা করি, ভারত অ্যাডভান্টেজ নিতে চাইবে,
আমরা যদি ভারতের সমালোচনা করি চীন অ্যাডভান্টেজ নিতে চাইবে, আমরা যদি চীনের সমালোচনা করি আমেরিকা অ্যাডভান্টেজ নিতে চাইবে, ফলে যে যার জায়গা থেকে অ্যাডভান্টেজ নেবেই। তাই বলে কি আমরা আমাদের কথাটা বলবো না? আমরা কি বলবো না যে চীনের সঙ্গে কেন আমাদের বাণিজ্য ঘাটতিটা বাড়ছে? আমরা বলবো না যে ভারতের উপর কেন আমাদের তো বাণিজ্যের ডিপেন্ডেন্সি হবে? আমরা কি বলবো না যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের করিডোর কেন হবে? আপনি বলতে চাইছেন যে এরকম যৌথ সামরিক মহড়া হওয়া উচিত না, এবং এটা আসলে আপনি বলতে চাইছেন যে আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের উপর হুমকি। হ্যাঁ, এখানে দুটো জিনিস আবারও আমি বলি যে আমরা মনে করি যে আমাদের কাছে বাংলাদেশ প্রথম, এক। দ্বিতীয়ত হচ্ছে এই বিবৃতির ক্ষেত্রে যে বিষয়টা আমাদের একটু দুর্বলতা হয়েছে, আমরা এটা স্বীকার করি, সেটা হচ্ছে আমাদের একটু ফ্যাক্টটা চেক করা উচিত ছিল যে তাদের ইমিগ্রেশনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, এইটা আমাদের চেক করা দরকার ছিল। কিন্তু এটা হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাপ। কিন্তু এই যে মহড়াটা, সেটার বিরুদ্ধে যে আমরা স্টেটমেন্ট করেছি, এটা কিন্তু আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড। ঠিক আছে, কিন্তু সামরিক মহড়ার যদি আপনাদের পলিটিক্যাল স্ট্যান্ড হয়, তাহলে আপনারা তারা ভিসা ছাড়া আসবে, সেটা একটু কনফিউজিং আর কি। না না, ওটা ভিসা ছাড়াটা তো টেকনিক্যাল ইস্যু। কারণ যখন কেউ আসছে, ধরুন আমেরিকা থেকে যে সেনাবাহিনী আসছে, তারা তো আসছেই কার আমন্ত্রণে আসছে? বাংলাদেশ সেনাবাহিনীর আমন্ত্রণে আসছে অথবা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আসছে। ফলে এই ক্ষেত্রে ভিসাটা হলো কি হলো না, এটা একটা টেকনিক্যাল ইস্যু। কিন্তু মূল ইস্যুটা হচ্ছে আমরা কি এই মহড়াটা প্রয়োজনীয় মনে করি?